আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে ওয়েলকাম করতেছি বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল বই ইজি কেমিস্ট্রির পক্ষ থেকে। আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আমাদের এই বইয়ের মধ্যে কিন্তু কেমিস্ট্রিতে ভালো করার জন্য যা কিছু দরকার সকল কিছুই আমরা কিন্তু প্রোভাইড করতেছি। আমরা তোমাদেরকে সিকিউ সমাধান করে দিচ্ছি, এমসিকিউ সমাধান করে দিচ্ছি, তোমাদেরকে সাজেশন দিচ্ছি, তোমাদেরকে ক খ বোর্ড অ্যানালাইসিস, রোড টু মিশন 100, রোড টু মিশন সাইক্লোন, যাবতীয় যা কিছু দরকার সকল কিছু আমরা প্রোভাইড করতেছি। শুধু তাই নয়, বাংলাদেশে এই প্রথম কোনো একটি বই বের হচ্ছে যেটা কিনা তুমি যখনই কোনো একটা অংশ পড়তে গিয়ে সমস্যায় পড়বে, আমাদের কিউআর কোড থাকবে প্রত্যেকটা অংশের সাথে। কিউআর কোড স্ক্যান করে দেখবে যে একজন শিক্ষক এসে তোমাদেরকে তোমার যেই বিষয়টা বুঝতে অসুবিধা হচ্ছে ওই বিষয়টা এসে তোমাকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিবে। সো তুমি বলতে পারো তুমি শুধু একটি বই কিনবা না, তুমি এরই সাথে সাথে একজন শিক্ষককেও তুমি ফ্রি হিসেবে তোমার বাসায় পেয়ে যাচ্ছ। সো সুযোগটা আর কেন তুমি মিস করবা? তাই খুব দ্রুত আমাদের এই বইটি তোমরা সংগ্রহ করবে, কেমিস্ট্রিতে ভালো করবে এই আশাই রাখবো। তো চলো এই অংশে আমরা কি প্রশ্ন সমাধান করব সেটা একটু দেখে নেই। আমরা এই অংশ কথা বলবো চট্টগ্রাম বোর্ড 2025-এর একটি বোর্ড প্রশ্ন, চট্টগ্রাম বোর্ড 2025। তো দেখো, ফার্স্টে আমাদের দরকার হবে আমাদের উদ্দীপকটাকে একটু সুন্দর মতো দেখা এবং বোঝা। তো ফার্স্ট অফ অল আমরা এই যে দেখো আমাদের উদ্দীপক আমরা এখানে দেখতে পাচ্ছি। সো আমাদের তিনটা বিক্রিয়া দেওয়া আছে প্রশ্নে, তিনটা বিক্রিয়া। এই বিক্রিয়াগুলোর সাহায্যে আমাদেরকে প্রশ্নগুলোর অ্যান্সার সমাধান করতে হবে। তো আমরা ফার্স্টে বিক্রিয়াগুলো একটু দেখব এবং এরপরে আমরা ধারাবাহিকভাবে প্রশ্নের উত্তরে যাব। সো বিক্রিয়া হচ্ছে এক্স ওয়াই জেড তিনটা পরমাণু ইন্ডিকেট করা হচ্ছে। তো এক্স এর পাশে 6 লেখা তার মানে এক্স কে বলো, তো এক্স হচ্ছে কার্বন। ওয়াই এর পাশে 7 লেখা তার মানে ওয়াই কে নাইট্রোজেন। জেড এর পাশে 9 লেখা তার মানে জেড হচ্ছে ফ্লোরিন। এবং এরা সবাই যথাক্রমে কার সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করতেছে? হাইড্রোজেনের সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করতেছে। তো হাইড্রোজেনের সাথে যদি বিক্রিয়ায় অংশগ্রহণ করে সবাই, তাহলে দেখো কি হচ্ছে যে কার্বন আর হাইড্রোজেন মিলে XH4, তার মানে সংকেতটা কি দাঁড়ালো? মিথেন, CH4, তাই না? আবার ওয়াই হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করলো? YH3, যেটা কিনা আমাদের NH3। আর জেড বিক্রিয়া করে HZ, তার মানে HF। আমরা এইটুকু সম্পর্কে এখান থেকে উদ্দীপক থেকে তথ্য পাচ্ছি। এখানে একটা প্লাঙ্ক ধ্রুবকের মান দেওয়া আছে এবং XYZ প্রতীকী অর্থে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এটা দ্বারা কোনো পরমাণু সংকেত বা প্রতীককে সংকেতকে বোঝানো হচ্ছে না, প্রতীককে বোঝানো হচ্ছে না। এটাকে আমরা জাস্ট উদ্দীপকের স্বার্থে আমরা এটাকে ব্যবহার করতেছি। ওকে, তো এবারে চলো প্রশ্নগুলো যাই। প্রথম প্রশ্ন, গাঠনিক সংকেত কাকে বলে? তো দেখো আমরা গাঠনিক সংকেতের জাস্ট খুব সুন্দর একটা অ্যান্সার এখান থেকে দিতে পারি যে একটি অণুতে, খেয়াল করো কি বলতেছে, একটি অণুতে মৌলের পরমাণুগুলো যেভাবে সাজানো থাকে প্রতীক এবং বন্ধনের মাধ্যমে তা প্রকাশ করাকে গাঠনিক সংকেত বলে। অর্থাৎ কোনো একটা অণুর মধ্যে কোনো একটা অণুতে পরমাণুগুলো যেভাবে আছে সেগুলোকে আমরা যখন বন্ধন চিহ্ন দিয়ে সাজিয়ে দেখাবো তখনই সেটা আমাদের কি হয়ে যাবে? গাঠনিক সংকেত হয়ে যাবে। সো একটা এক্সাম্পল তো আমরা দেখতে পারো, দেখো ফর এক্সাম্পল যদি আমরা বলি পানি, H2O, পানি। তো পানির মধ্যে কি আছে? ফার্স্ট অফ অল হাইড্রোজেন আছে আর অক্সিজেন আছে, তাই না? তাহলে হাইড্রোজেন দুইটা আসলে এই জায়গাতে আর অক্সিজেন তো এখানে আছেই, তাহলে এটা পানি গাঠনিক সংকেত হয়ে গেল। অ্যামোনিয়ার মধ্যে কি আছে? নাইট্রোজেন আছে, হাইড্রোজেন আছে, তাহলে এই যে নাইট্রোজেন এবং হাইড্রোজেনকে এরকম বন্ধন চিহ্ন দিয়ে আমরা দেখাতে পারি অ্যামোনিয়ার ক্ষেত্রে। তো এইভাবে আমরা পানি বলো, অ্যামোনিয়া বলো বা অন্যান্য যেগুলো আছে এদেরকে কোন কোন পরমাণু আছে, কতটি আছে, কিভাবে আছে, এইটা আমরা যেই সংকেতের মাধ্যমে প্রকাশ করতে পারি সেই সংকেতকেই বলা হয় গাঠনিক সংকেত। আচ্ছা, তো আমরা ক প্রশ্নের, আমাদের এই সৃজনশীলের ক নাম্বার প্রশ্নের অ্যান্সারটুকু আমরা প্রপারলি বুঝতে পেরেছি, আশা করতেছি তোমরাও বুঝতে পেরেছো। পানি বিশ্লেষণ বিক্রিয়া বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। পানি বিশ্লেষণ বিক্রিয়া বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। সো এই যে উপরের বিক্রিয়াটা ফলো করো। পানি বিশ্লেষণ বিক্রিয়ার শর্ত হচ্ছে দুইটা শর্ত মেনে পানি বিশ্লেষণ বিক্রিয়া সম্পন্ন করা হয়। নাম্বার 1 শর্ত হচ্ছে বিক্রিয়কে পানি থাকবে, যে বিক্রিয়কে পানি থাকবে। নাম্বার 1 শর্ত হচ্ছে বিক্রিয়কে তার পানি থাকতেই হবে। এবং নাম্বার 2, সেই পানিকে আমরা দুইটা অংশে ভাগ করব। কি কি? H+ এবং OH-, H+ এবং OH-। এটা হচ্ছে তোমার অ্যানাদার শর্ত। তো যে বিক্রিয়কে পানি থাকবে এবং সেই পানিকে আমরা বিশ্লেষিত করতে পারবো, মানে H+ এবং OH- এরকম দুইটা অংশে বিভক্ত করতে পারবো, আমরা সেই বিক্রিয়াকে কি বিক্রিয়া বলবো? পানি বিশ্লেষণ বিক্রিয়া। কি বিক্রিয়া বলবো? পানি বিশ্লেষণ বিক্রিয়া। এখন দেখো সিলিকন ক্লোরাইড, সিলিকন টেট্রাক্লোরাইড বা সিলিকন ক্লোরাইড, এরা বিক্রিয়া করতেছে সিলিকন হাইড্রোজেনের, সিলিকন তো যেহেতু পজিটিভ আকারে থাকবে, এই হাইড্রোজেন যাবে ক্লোরিনের সাথে বিক্রিয়া করে উৎপন্ন হবে কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড।
আর সিলিকন আর ওএইচ মূলক বিক্রিয়া করে উৎপন্ন করতে পারবো সিলিকন হাইড্রোক্সাইড। সিলিকন হাইড্রোক্সাইড। সো বিক্রিয়ার উৎপাদ যাই হোক না কেন, তোমার পানি বিশ্লেষণ বিক্রিয়ার শর্তটা এখানে ফিল আপ করা হচ্ছে। নাম্বার 1 বিক্রিয়কে পানি থাকবে, নাম্বার 1 বিক্রিয়কে পানি থাকবে, আর নাম্বার 2 কি থাকবে, সেই পানিকে আমরা দুইটা অংশে ভাগ করে দিব, H প্লাস আর OH মাইনাস, H প্লাস আর OH মাইনাস, এভাবে আমরা দুইটা অংশে বিভক্ত করে দিব। তাহলে সেই বিক্রিয়াকে কি বিক্রিয়া বলা হবে, সেই বিক্রিয়াকে বলা হবে পানি বিশ্লেষণ বিক্রিয়া। সো আশা করতেছি তোমরা এই অংশটুকু প্রপারলি বুঝতে পেরেছো। গেল এটা। আচ্ছা, আমরা যাচ্ছি আমাদের পরবর্তী অংশে। দেখো পরবর্তী অংশে কি বলতেছে, যে উদ্দীপকের জেড মৌলের, এখন জেড মৌলকে, জেড হচ্ছে 9, তার মানে ফ্লোরিন, এখানে বলতে চাচ্ছে তারা ফ্লোরিন মৌলের, ঠিক আছে, ফ্লোরিন মৌলের সর্বশেষ কক্ষপথের একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো। তাহলে এই যে জেড মৌল বা ফ্লোরিন রয়েছে, এই ফ্লোরিনের সর্বশেষ কক্ষপথে একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ আমাকে বের করতে হবে বা নির্ণয় করতে হবে। তো আসো আমরা জেড মৌলের সর্বশেষ কক্ষপথের একটা ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করব। তো সবার আগে আমি তোমাদেরকে দেখাবো যে জেড মৌলের ইলেকট্রন বিন্যাসটা আসলে কি হবে। দেখো জেড মৌলের ইলেকট্রন বিন্যাস ফার্স্টে আমরা করি এইভাবে 1s2 2s2 2p5, ঠিক আছে। তাহলে এই যে 2p5 বা 2s2 2p5 যেভাবেই বলো না কেন, তাহলে সর্বশেষ কক্ষপথ বলতে n এর মান কত বোঝাচ্ছে, সর্বশেষ কক্ষপথ বলতে আমরা n এর মান 2 পাচ্ছি, সর্বশেষ কক্ষপথ বলতে আমরা n এর মান 2 পাচ্ছি। তাহলে কৌণিক ভরবেগের সূত্র দাঁড়াচ্ছে কি, কৌণিক ভরবেগ mvr nh/2π, যেখানে n এর মান তো 2 অলরেডি পেয়েই যাচ্ছি, আর h এর মান কিন্তু আমাকে প্রশ্নে বলা ছিল। দেখো h এর মান কিন্তু আমাকে প্রশ্নে বলে দিছে, এই যে এখানে আমাকে বলে দিছে যে h সমান 6.626 10⁻³ মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড। তো তাহলে আমরা এখান থেকে h এর মানটাও পেয়ে যাচ্ছি, আর 2π মানে কত, 2 × 3.1416, এখান থেকে সবগুলো ক্যালকুলেশন করলে রেজাল্ট আসতেছে 2.1091 10⁻³ মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড। তাহলে আমরা এখান থেকে অ্যান্সার পাচ্ছি কত, 2.1091 × 10⁻³ মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড। ফাইন। তো তাহলে আমি আশা করতেছি তোমরা এই সংক্ষিপ্ত যে এক ম্যাথমেটিক্যাল প্রসেস, এই প্রসেসটা সম্পূর্ণরূপে বুঝতে পেরেছো। এখানে আমাদের শুধুমাত্র দরকার n এর মান, যে n এর মানটা আমরা ইলেকট্রন বিন্যাস থেকে পেয়ে যাচ্ছি। আর কেন আমরা 2 সিলেক্ট করলাম, কারণ এখানে ইলেকট্রন সর্বশেষ যে কক্ষপথে যাচ্ছে সেই কক্ষপথে n এর ভ্যালু হচ্ছে 2, 2s2 2p2 আর 2s2 2p5, সো n এর ভ্যালু 2, বিধায় আমরা এখান থেকে n এর মান হিসেবে 2 সিলেক্ট করলাম। সো আশা করতেছি গ এর অ্যান্সারটুকু আমাদের জন্য ক্লিয়ার। তাহলে ক খ গ আমরা বুঝতে পেরেছি। যাচ্ছি ঘ নাম্বারে। দেখো উদ্দীপকের বিক্রিয়ায় উৎপন্ন গ্যাসগুলোর ব্যাপন হারের ক্রম বিশ্লেষণ করো। ব্যাপন হার যে হচ্ছে, এই ব্যাপন হারের ক্রম আমাকে বিশ্লেষণ করতে হবে। তো আমি তোমাদেরকে আগেই একটু বলে দিই, দেখো এই যে 6 7 9, তাহলে 6 থেকে কি হচ্ছে, মিথেন হচ্ছে CH4, মিথেন হচ্ছে 7 থেকে কি হচ্ছে, NH3 অ্যামোনিয়া হচ্ছে, NH3 অ্যামোনিয়া হচ্ছে, আর 9 থেকে কি হচ্ছে, HF হাইড্রোজেন ফ্লোরাইড হচ্ছে। তো আমরা তিনটে গ্যাস ক্লিয়ার, একটা হচ্ছে কি মিথেন গ্যাস, একটা হচ্ছে অ্যামোনিয়া গ্যাস, আর একটা হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড, আর একটা হচ্ছে কি হাইড্রোজেন ফ্লোরাইড। আচ্ছা, তো এবার এখানে আসো, দেখো এবার আমরা যাব নেক্সট যেই পার্ট, সেই পার্টে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে, আমাদের প্রথম কাজ তিনটা গ্যাসকে আইডেন্টিফাই করে, আমরা তিনটা গ্যাসকে আইডেন্টিফাই করলাম। এবার আসলে আণবিক ভর বের করবো। সো আণবিক ভর কার্বনের কত হচ্ছে 12, আর 4টা হাইড্রোজেন, তার মানে 4 × 1 ইজিকস্ট কত পাচ্ছি আমরা, 16 পাচ্ছি। অ্যামোনিয়ার 17, সো নাইট্রোজেন কত, নাইট্রোজেন হচ্ছে 14 প্লাস 3টা হাইড্রোজেন, তার মানে 3 × 1 ইজিকস্ট কত পাচ্ছি, 17 পাচ্ছি। আর হাইড্রোজেন ফ্লোরাইড কত, ফ্লোরিন হচ্ছে 19 প্লাস হাইড্রোজেন 1 ইজিকস্ট কত, 20। সো ফার্স্টে আমাকে যেই কাজটা করা সেটা হচ্ছে মিথেন, অ্যামোনিয়া এবং হাইড্রোজেন ফ্লোরাইড, মিথেন, অ্যামোনিয়া এবং হাইড্রোজেন ফ্লোরাইড এর আণবিক ভরটা বের করা এবং সেটাকে লিখে ফেলা। সো লিখে ফেললাম। এবারে আসো আমাদেরকে সূত্র জানতে হবে যে ব্যাপন হারের সাথে আমি যেই আণবিক ভরটা বের করলাম এটা রিলেশনটা কি। সো রিলেশনটা হচ্ছে ব্যাপন হার √, এখানে √, বসবে, ব্যাপন হার √1/আণবিক ভর, 1/আণবিক ভর। অর্থাৎ কোনো বস্তুর আণবিক ভরকে রুট করলে 1/ যদি রুট করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে ব্যাপন হার। তো সহজ হিসাবে এইটাই তোমাদেরকে বলি যে আণবিক ভর যদি বাড়ে তাহলে ব্যাপন হারটা কি হবে, কমবে, আর আণবিক ভর যদি কমে তাহলে ব্যাপন হারটা কি হবে, বাড়বে। সো এটা আমরা একটু বুঝতে পেরেছি এখান থেকে। তাহলে আসলে আণবিক ভরের বিবেচনায় সবথেকে বেশি কে, হাইড্রোজেন ফ্লোরাইড, তারপরে কে অ্যামোনিয়া, তারপরে কে মিথেন। সো হাইড্রোজেন ফ্লোরাইড, অ্যামোনিয়া,
মিথেন, এটা হচ্ছে আণবিক ভরের বিবেচনা সব থেকে বেশি থেকে কমের দিকে। তাহলে যেহেতু ব্যস্ত অনুপাতিক রিলেশন, রুট ওভার ব্যস্ত অনুপাতিক রিলেশন, তো সেই হিসেবে আমরা কি বলতে পারি যে ব্যাপন হার ইজ ইকুয়াল টু সব থেকে বেশি হবে কার, এই যে যার ভর সব থেকে কম তার ব্যাপন হার সব থেকে বেশি। যে মিডিয়াম ছিল সে মিডিয়ামে থাকবে, আর যার ভরটা সব থেকে বেশি ছিল তার ব্যাপন হারটা কি হবে, সব থেকে কম হবে। তাহলে এইভাবে ডিসিশন দিয়ে তুমি বলবা যে, তাই বলা যায় যে উদ্দীপকের যেহেতু ব্যাপন হারের সাথে আণবিক ভরের সম্পর্ক বর্গমূলের ব্যস্তানুপাতিক, অতএব ভর যত বেশি হবে ব্যাপন হার তত কম হবে, ভর যত কম হবে ব্যাপন হার তত বেশি হবে। এই জাস্ট এভাবে আমরা ব্যাখ্যা দিয়ে জাস্ট এটার ব্যাখ্যা কমপ্লিট করে ফেলবো। সো আমি আশা করতেছি তোমরা এই যে ঘয়ের যে অংশটুকু, আমাদের প্রশ্নের যে ঘয়ের অংশটুকু, এই অংশটুকু প্রপারলি যে ব্যাখ্যাটুকু তোমাদেরকে দেওয়া হলো, সামারি কথাটুকু যেটা বলা হলো সেইটুকু সাহায্যে তোমরা প্রপারলি বুঝতে পেরেছো। আচ্ছা, তো তাহলে আমাদের কিন্তু এই বোর্ডের ক, খ, গ, ঘ যে 4টা প্রশ্ন ছিল চট্টগ্রাম বোর্ড 2025-এর, এই প্রশ্নগুলোর অ্যান্সার তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। তো আশা করব তোমাদেরকে জাস্ট এভাবেই আমরা আমাদের বইয়ের সম্পূর্ণ বইয়ের সবগুলো অংশেরই ভিডিও দিতে পারবো, যেগুলোর মাধ্যমে তোমরা ঘরে বসেই একজন শিক্ষার্থীর যে কোনো সমস্যার সমাধান পেয়ে যাবে। সে যখনই সমস্যায় পড়বে কিউআর কোড স্ক্যান করলে একজন শিক্ষক এসে তাকে সেই বিষয়টা প্রপারলি ক্লিয়ার করে বুঝিয়ে দিবে। তো এই বইটি আসলে তোমাদের জন্য একটি মাইল ফলক হিসেবে থাকতেছে, যে যদি তোমরা এটা সংগ্রহ করো। তো আমি আশা রাখবো আমার শিক্ষার্থীরা কেমিস্ট্রিতে ভালো করার জন্য হলেও বইটি সংগ্রহ করবে, এবং সেই আশা রেখেই আজকের পর্বটি আমি এখানেই শেষ করতেছি। নতুন কোনো পর্বে আবার তোমাদের সামনে হাজির হব, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো।